সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব ৩৫। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাহাত মুনকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট দিয়ে কিস করার ইশারা করছে। মুন রাহাতের বেহায়াপনা সহ্য না করে দু হাত দিয়ে ওর গলার টিপে ধরল। রাহাত, আহ মরে গেলাম, ছাড় পেতনি, মেরে ফেলবি আমাকে। শালা, তোকে আমি কত ভালো ভেবেছি আর তুই আমার সাথে লুচোগিরি করিস। তোর সাথে করবো না তো কি আমার আরেকটা বউর সাথে করব? হঠাৎ বাইরে থেকে দরজার জোরে জোরে ধাক্কার শব্দ এলো। মন চমকে উঠল। তাড়াহুড়ো করে রাহাতের উপর থেকে নেমে দাঁড়ালো। ভয় ওর চোখ মুখ স্পষ্ট, হাত পা কাঁপতে শুরু করেছে। রাহাত অবাক হয়ে, কি রে, এভাবে কাঁপছিস কেন? যা, দরজাটা খুলে আয়। মন রেগে ভয় মেশানো গলায়, কি বলছেন আপনি? পাগল নাকি? আপনি আমার ঘরে শুয়ে আছেন আর আমাকে এই দরজা খুলতে বলছেন? একটু তো লজ্জা করেন। বাইরে থেকে আবারও দরজা ধাক্কা পড়ল। রাহাত তখনও নির্লজ্জের মতো খাটে আধা শোয়া। মন এবার ওর হাত ধরে টেনে তুলল। মন কাঁপা গলায়, প্লিজ আপনি খাটের নিচে ঢুকে পড়ুন, কেউ দেখে ফেললে আমি শেষ। রাহাত অবিশ্বাসের ভঙ্গিতে, কি বললি? আমি রাহাত, আমি খাটের নিচে ঢুকবো? তুই আমাকে ঢুকাবি খাটের নিচে? মন, আমি আপনাকে ঢুকাবো কি করে? রাহাত, ও তাই তো, তুই কি করে ঢুকাবি? ঢুকাবো তো আমি। মন, ছি, আপনি এত নির্লজ্জ, মুখে কিছুই আটকায় না। বাইরে থেকে এবার ডাক পড়ল কুলসুম বেগমের। ও মন, দরজাটা খোল, আমার বাতের ওষুধটা দে। মন, উফ, দাদি চলে এসেছে, প্লিজ আপনি লুকান। লুকাতে পারি, একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? আমাকে আদর করে কিস দিতে হবে। কি? এখন বল, রাজি আছিস নাকি আমি এখানেই শুয়ে থাকবো? মন বুঝতে পারছে এই লোকের সাথে এখন তর্ক করে জিততে পারবে না, তাই ওর কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি রাজি। এই তো আমার লক্ষ্মী বউ। এখন বল, কোথায় ঢুকাবো? ও সরি, কোথায় লুকাবো? মন কিছু না বলে ওর দিকে রাগী লুক নিয়ে তাকালো। তারপর ওর হাত ধরে ওয়াশরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। তারপর গিয়ে দরজাটা খুলে দিয়ে হামিদাও নাটক করে বলে, উফ দাদি, এত রাতে ডাকাডাকি করো কেন? কত সুন্দর ঘুম দিচ্ছিলাম। কুলসুম বেগম, আমার ওষুধটা দিয়ে তারপর ঘুমা। রাতে ওষুধ খাই নাই, এখন আর ঘুমাইতে পারি না ব্যথায়। মন ওষুধের বক্সটা দাদির হাতে তুলে দিয়ে তাকে তার রুমে দিয়ে আসলো। তারপর ওয়াশরুমের সামনে গিয়ে দরজাটা খুলে দিল। রাহাত হাঁসফাঁস করতে করতে ভেতর থেকে বের হলো। ওর সারা শরীর ঘেমে লেপ্টে গেছে। থরথর করে বিছানার ওপর গিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আরে, আপনি আবার শুয়ে পড়লেন কেন? উঠুন আর নিজের রুমে যান। রাহাত মাথা নাড়িয়ে না বলল, মানে সে এখন রুমে যাবে না। তুই এমন কেন রে? দেখছিস না ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। একটু আদর করে ঘাম মুছে দিবি, তা না করে আমাকে চলে যেতে বলছিস। আমার উপর তোর একটুও মায়া হয় না রে? ইস, শুধু লুচোগিরি করার ধান্দা। এখন দয়া করে আপনি আপনার রুমে যান প্লিজ। ঠিক আছে, চলে যাব, তার আগে আমার শর্তটা পালন করো যান। ছি, কখনোই না, আমি ওসব করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আজ তোর সাথে এক বিছানায় ঘুমাবো, আর ভাবছি আজকে আমাদের বাসরটা সেরেই ফেলবো। বাসরের কথা শুনে মন রাহাতের কাছ থেকে দূরে গিয়ে দাঁড়ালো। প্লিজ পাগলামি করবেন না, বাড়ি ভর্তি মানুষের সামনে আমাকে অপমানিত করবেন না। রাহাত শোয়া থেকে উঠে মনের কাছে গিয়ে দাঁড়ালো। আমার সামনে তোকে অপমান করার সাহস কার আছে? এবার চটজলদি শর্তটা পূরণ করে আমাকে খুশি করো। মন নিশ্চুপভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পুরো শরীরটা অজানা অনুভূতিতে কেঁপে উঠল। মাথা তুলে রাহাতের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। রাহাত একটু নিচু হয়ে মনের কানের কাছে ফিস ফিস করে বলে, রাত কিন্তু গভীর হচ্ছে মন পাখি, আমি কিন্তু ভালোবাসার নেশায় মাতাল হয়ে যাচ্ছি।
রাহাতের নেশালো কণ্ঠ শুনে মনের ভেতরটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার কি কি কি- কি করতে হবে? রাহাত এক ঝটকায় মনকে নিজের বুকে টেনে নেয়। মনের নরম শরীরটা যেন মুহূর্তেই রাহাতের বুকের স্পন্দনের সঙ্গে একাকার হয়ে যায়। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে মন যেন থমকে যায়। রাহাতের উষ্ণ নিঃশ্বাসের পরশ মনের মুখ ছুঁয়ে যায় বারবার, এক অপূর্ব তীব্র মুহূর্তের জন্ম দিয়ে। কি করবো আমি? উফ, আদর করে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দে। কিভাবে দিব? তুই কিস করতেও জানিস না? মন মাথা নাড়িয়ে না বলল। এখন কি আমাকে কিস করা শেখাতে হবে? মন চুপ করে আছে। রাহাতকে স্পর্শ করার সাহস তার হচ্ছে না। কি হলো, তাড়াতাড়ি আদর দে না, আমি শুরু করলে কিন্তু একদম বাসর সেরে ফেলবো। মন থরথর করে কাঁপতে কাঁপতে রাহাতের গলা জড়িয়ে ধরে। তার স্পর্শে রাহাতের শরীরের প্রতিটি স্নায়ু যেন সাড়া দিয়ে ওঠে। রাহাত দুই হাত দিয়ে মনকে আরও কাছে টেনে নেয়, আটকে রাখে এক ধীর বন্ধনে। মুহূর্তটা থমকে যায়, নিঃশ্বাসগুলো ভারী হয়ে ওঠে। মন আস্তে করে মুখ তুলে রাহাতের দিকে তাকায়, চোখে এক রাশ আবেগ। তারপর ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁটের সীমান্তে। নিবৃত নীরব এক অনুভব। রাহাত ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মন পাখি, তোর একটু স্পর্শে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। মন হঠাৎ রাহাতের গলা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর পেটে জোরে একটি চিমটি কাটে। রাহাত উফ করে ওঠার আগে মন দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। মন ভেতর থেকে চিৎকার করে, ইউ লুচু ম্যান, অসভ্য, বের হন আমার ঘর থেকে। রাহাত কিছু না বলে হেসে ফেলে। ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে সোফা থেকে মনের ফোনটা তুলে নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। এই ব্যাপারটা আরুর চোখ এড়ালো না। সকাল সকাল বাড়িতে রাফাতকে নিয়ে অনেক হই হুল্লোড় শুরু হয়েছে। বাড়ির ছেলে অনেক দিন পর বাড়িতে এসেছে, তাকে নিয়ে সবাই ব্যস্ত। নাস্তার টেবিলে নানা রকমের খাবারের আয়োজন, সব রকমের ফল ফ্রুট থেকে শুরু করে যা যা করার দরকার সব কিছু করেছে। শাহিদা বেগম, নে বাবা খা, মন প্রাণ উজাড় করে খা, কত বছর মায়ের হাতের রান্না খাসনি? রাফাত, মা অলরেডি আমার পেট লোড হয়ে গেছে, আর পারছি না। শাহানা বেগম, সে কথা বললে কি হয় নাকি, কত বছর পর তুই ফিরে আসলি, এখন শুধু মা চাচিদের হাতের রান্না খাবি। সুরাইয়া বেগম, হ্যাঁ আপনি ঠিক বলেছেন ভাবি, না খেয়ে খেয়ে ছেলেটা একদম চিকন হয়ে গেছে, ওকে এখন বেশি বেশি খাওয়াতে হবে। আকাশ, সবাই কি শুধু রাফাত ভাইকে নিয়ে আদিক্ষেতা করবে? আমরাও তো আছি নাকি? সিয়াম, হ্যাঁ তাই তো, আমাদের নিয়ে একটু আদিক্ষেতা করো, এই যে দেখো এখনো খেতেই পারছি না। মন, তোরা দুইটাই যে খাওয়া খাস, তগরে আবার কিসের আদিক্ষেতা করবো? হ্যাঁ, একটা পরোটা খাইতে পারস না আবার কথা কস। আকাশ, এই মনি আপু, তুমি চুপ করো তো, বেশি কথা কও। মনি, উচিত কথা কইলে বেশি কথা কই আমি? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হামি দিতে দিতে টেবিলে এসে বসে রিফাত, আর সবাইকে বলে গুড মর্নিং। রাফাতের দিকে একবার তাকিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। বাড়ির সব ছেলেমেয়েরা টেবিলে উপস্থিত আছে, নেই শুধু মুন আর রাহাত। রাফাত, সবাই তো নাস্তা করছে, রাহাত কোথায়? ওকে তো দেখছি না। রাহাতের কথা বলতে বলতেই মন এসে দাঁড়ালো। রাফাতের চোখে চোখ পড়তেই মন অন্যদিকে ঘুরে তাকালো। রাফাত, আরে মন, গুড মর্নিং, দাঁড়িয়ে আছো কেন? বসো, নাস্তা করো। মন শুনেও না শোনার ভান করে রিফাতের পাশে বসে পড়ল। আরু গরম গরম পরোটা নিয়ে আসলো। আরু, আরে মন, রাতে ঘুম হয়েছে তো? তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে ঘুম হয়নি। মন আশ্চর্যভাবে তাকিয়ে আছে। আরুর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। আরু মনের পাশে এসে আস্তে করে বলে, আমার দেবর রাতে ঠিকমতো ঘুমোতে দিয়েছে তো নাকি আবার? আরুর কথায় মন বিধ্বস্ত হয়ে পড়ে। সবার সামনে আরুর এভাবে কথা বলাটা ঠিক হয়নি।
মন মনে মনে ভাবছে তাহলে কাল রাতে আরও কি কিছু দেখেছে। এখন যদি এই বিষয়টা জানাজানি হয় তাহলে তো আরেক কেলেঙ্কারি শুরু হয়ে যাবে। মনের গলা দিয়ে আর খাবার নামলো না, ভয়ে এখন তার হাত পা কাঁপছে। নাস্তা না করেই টেবিল থেকে উঠে গেল। রিফাত, কিরে কোথায় যাচ্ছিস নাস্তা না করে? আমি পরে খাবো রিফাত। কেন পরে খাবি কেন? এক্ষুনি খাবি, বস এখানে। মন রিফাতের কথা না শুনে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। রুদ্রিকা ডাইনিং রুমে ঢোকার সময় মনের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল। রুদ্রিকা, এই মেয়ে, চোখে দেখতে পাও না? মন, কেন তুমি দেখতে পাও না? কোন দিকে তাকিয়ে হাঁটো? হ্যাঁ। রুদ্রিকা, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আবার আমাকে বলছো আমি কোন দিকে তাকিয়ে হাঁটি? মন, আরে তুমি তো ভারী মিথ্যাবাদী। আমি তোমাকে ইচ্ছে করে ফেলেছি নাকি? এটা একটা অ্যাক্সিডেন্ট। রুদ্রিকা ফ্লোর থেকে উঠে দাঁড়ায়, তারপর কোনো কিছু না বলেই মনকে ঠাস করে একটা চড় মেরে দেয়। মন গালে হাত দিয়ে কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে উল্টো রুদ্রিকার গালে চড় বসিয়ে দেয়। ব্যাস, জোরে সোরে শব্দ হয়। মন, একটা সামান্য বিষয়ে তুমি আমার গালে চড় মারো, কোন সাহসে? রুদ্রিকা, তোমার এত বড় সাহস তুমি আমাকে চড় মারলে? রাফাত, দেখেছো তুমি এই মেয়েটা আমাকে চড় মেরেছে? পেছন থেকে রাহাত এসে বলে উঠল, তুমি ওকে চড় মেরেছ কোন সাহসে? রুদ্রিকা, ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। রাহাত, ও তোমাকে ইচ্ছে করে ফেলেনি, তুমি বরং নিজেকে সামলাতে না পেরে পড়ে গিয়েছো। এখানে ওর দোষ কোথায়? তুমি আমাদের বাড়ির গেস্ট, সো একজন গেস্ট হয়ে তুমি ওকে চড় মারো কোন সাহসে? লেখিকার একটি ছোট বার্তা। দেরি করে দেওয়ার জন্য দুঃখিত। আমি রেগুলার দিতে চাই, কিন্তু লিখতে লিখতে আলসেমি চলে আসে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।